আচ্ছা, আমরা যেহেতু আজকে ফার্স্ট ডিসি সার্কিট শুরু করতেছি, তো আমরা আজকে ফার্স্ট ক্লাসে ডিসি সার্কিটে যে কন্টেন্টগুলো আছে আমরা কি কি পড়বো টোটাল ডিসি সার্কিটে এগুলো নিয়ে আলোচনা করব। যদি সময় পাই আর কি পড়াশোনা স্টার্ট করবো আর কি। হ্যাঁ, তো ফার্স্টলি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এই জন্য আমরা প্রথমে আর কি ডিসি সার্কিটে কী কী টপিক আছে, প্লাস হচ্ছে আমরা কী কী পড়বো, কোনগুলো টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি আমাদের গুরুত্ব সহকারে ক্লাস করতে হবে, প্লাস পড়াশোনা করতে হবে আর কি। তো এই বিষয়গুলো আর কি ডিটেলস আলোচনা করবো, তারপর হচ্ছে আমরা ক্লাসের দিকে আগাবো আর কি। হ্যাঁ, আর আমি এই ডিসি সার্কিটের কনসেপ্টটাকে আলোচনা করি, তারপরে আপনাদের কথা শুনবো, সমস্যা নাই। কোনো কিছু বলার থাকলে আমাদের এই টোটাল ডিসি সার্কিটের উপরে সেগুলোও শুনবো। ফার্স্ট হচ্ছে আমি শুধু কন্টেন্টগুলো আগে আলোচনা করি, কী কী আমরা পড়বো আর কি ডিসি সার্কিটের টোটাল। আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে তো নাকি? ওকে, আমাদের ডিসি সার্কিটের ফার্স্ট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক ডিসকাশন করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা বেসিক ডিসকাশন করব, তারপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে ওহমস নির্ণয়। আমরা কিভাবে সমতুল্য রোধগুলো বের করব, মানে এখানে মোট কথা হচ্ছে আমাদের সমতুল্য রোধ বের করা শিখবো আর কি। সমতুল্য রোধ বের করা শিখবো। তারপরে 3 নম্বরে যেটা আলোচনা করব আমরা কারেন্ট নির্ণয়। পয়েন্ট মেথড। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে আলোচনাগুলো করবো হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই মিক্স সার্কিটের যে আলোচনাগুলো, বিশেষ করে আমাদের ডিসি নর্মালি যেই সার্কিটগুলো, মানে মিক্স সার্কিটের যে আলোচনা, থিওরেমের আগ পর্যন্ত যে আলোচনাগুলো করবো সেটা হচ্ছে এই আলোচনাগুলো আমরা করবো। আমরা সেটা হচ্ছে বেসিক ডিসকাশন করবো। বেসিক ডিসকাশনের ভিতরে হচ্ছে আমাদের এসি সার্কিট, ডিসি সার্কিট কি, ডিসি সার্কিটের প্রকারভেদ, ডিসি সার্কিটের ভোল্টেজ সোর্স কি, কারেন্ট সোর্স কি, রেজিস্ট্যান্স কি, ওহমস ল কি, মানে এই যে বেসিক আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো আমরা একদম ব্রডলি ভাবে বুঝবো। সেটা হচ্ছে কোথায়? বেসিক ডিসকাশনে। তারপর যেটা হচ্ছে ওহমস নির্ণয়। ওহমস নির্ণয় হচ্ছে আমাদের যে একটা সার্কিট দেওয়া থাকবে, সেই সার্কিটের সমতুল্য রোধ কিভাবে বের করতে হবে, সেই সমতুল্য রোধগুলা এখানে আমরা নির্ণয় শিখবো। তারপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কারেন্ট নির্ণয়। কোনো একটা সার্কিটে কারেন্ট কিভাবে বের করে সেই কারেন্ট নির্ণয়টা আমরা এখানে শিখবো। তো এখানে আরেকটা টপিক বলতে পারি, সেটা হচ্ছে ভোল্টেজ নির্ণয়। হ্যাঁ, আচ্ছা,
ওকে, কারেন্ট নির্ণয় এবং কি ভোল্টেজ নির্ণয়। তার মানে এখানে আমাদের ওহমস লর পরে কিভাবে কোনো একটা সার্কিটের শাখা কারেন্ট কিভাবে বের করে বা কোনো একটা লোডের ভোল্টেজ কিভাবে বের করে সেই বিষয়গুলো আমরা এখানে ডিটেলসে শিখবো। তারপর হচ্ছে পয়েন্ট মেথড। তো এই যে আমরা ওহমস সমতুল্য রোধ নির্ণয় শিখছি, কিছু কিছু জায়গায় এই সমতুল্য রোধগুলো আমরা সরাসরি বের করতে পারবো না। কিভাবে? কারণ আমরা যদি সিরিজ প্যারালাল না বুঝি, বিশেষ করে যেমন বেসিক আলোচনা করবো যে সিরিজ সার্কিট কি, প্যারালাল সার্কিট কি, আবার কোনো একটা পজিশনে যা দেখবো যে আমরা সিরিজ প্যারালাল বুঝতেছি না, তখন আমাদের দেখা লাগবে যে আমাদের পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে যেখানে সিরিজ প্যারালাল বোঝার ট্রাই করতেছি। তাহলে এই আলোচনা করার জন্য আমরা এই পয়েন্ট মেথডটা আলোচনা করবো। তারপর হচ্ছে আমাদের কি মিসিং ডাটা। মিসিং ডাটার ভিতরে কিছু ভ্যালু থাকবে, যেমন রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকবে না, বা কোনো একটা সার্কিটে কোনো কারেন্টের ভ্যালু দেওয়া থাকবে না। বিশেষ করে কোনো একটা সার্কিটে কোনো একটা কিছু মিসিং থাকবে, সেই মিসিং ডাটাগুলো কীভাবে আমরা বের করবো সেই টপিকগুলো আমরা এখানে দেখবো। তারপর হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশন হচ্ছে একটা সার্কিট ব্যালেন্স কন্ডিশন হলে কীরকম আচরণ করে, তার উপর ডিপেন্ড করে আমাদের ম্যাথগুলো সলিউশন করতে হবে, সেই কন্ডিশনটা আমরা দেখবো। তারপর হচ্ছে ইলেকট্রিক বাল্বের কিছু ম্যাথ থাকবে। ইলেকট্রিক বাল্ব হচ্ছে আমাদের যেই ডিসি সার্কিটে যদি ইলেকট্রিক বাল্ব ইউজ করি, কোন বাল্বটা বেশি উজ্জ্বল হবে, কোন বাল্বটা কম উজ্জ্বল হবে। তো এই বিষয়গুলো আলোচনা করবো হচ্ছে ইলেকট্রিক বাল্বে। এখানে কিছু ম্যাথ আছে যেগুলো ম্যাথ দিয়ে দিবে, বলবে কোন বাল্ব বেশি উজ্জ্বল হচ্ছে, কোন বাল্ব কম উজ্জ্বল হচ্ছে, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো। তারপর হচ্ছে ওয়াট মিটার, ভোল্ট মিটার, এমিটার আর রিলেটেড ম্যাথ। মানে হচ্ছে এখানে আমাদের ওয়াট মিটার দিয়ে দিবে, ভোল্ট মিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে, বা এই বিষয়ে কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের দেখতে হবে আর কি। এখানে আমরা এই আলোচনাগুলো করবো। বিশেষ করে আমাদের ডিসি সার্কিটের যে মিক্স সার্কিটের টপিকটা, মিক্স সার্কিটের টপিকগুলোর মধ্যে আমাদের এই আলোচনাগুলো কি করবো, মিক্স সার্কিটের ভিতরে করবো। তারপরে যদি আমরা থিওরেমে ঢুকি, থিওরেমের ভিতরে যে আলোচনাগুলো করতে হবে, তাহলে আমরা এখানে 1 নম্বর থেকে শুরু করি। প্রথম হচ্ছে কেবিএল অ্যান্ড কেসিএল। সুপারপজিশন থিওরেম। তো আমাদের মিক্স সার্কিটের পর আমরা যে থিওরেমগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই থিওরেমগুলো আলোচনা করবো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কেবিএল অ্যান্ড কেসিএল। কেবিএল কেসিএল দেখতে হবে। তারপর হচ্ছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম দেখতে হবে। তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তারপর হচ্ছে মেশ অ্যানালাইসিস। তবে আমরা এখানে নোডাল অ্যান্ড মেশটাকে একটু আগে আনছি, কারণ হচ্ছে দেখো আমরা সাধারণত সুপারপজিশনের পরে কি গুরুত্ব দেয়, সেটা হচ্ছে থেভেনিন থিওরেমটাকে গুরুত্ব দেয়। কিন্তু আমরা সুপারপজিশনের পরে থেভেনিন করবো না, কারণ এই থেভেনিন থিওরেমটা আর হচ্ছে নর্টন থিওরেম বা ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, এই তিনটা থিওরেমই আমরা এই তিনটা উপরে যে তিনটা থিওরেম আছে এই তিনটা থিওরেমের সহযোগিতায় করতে পারবো আর কি। কারণ কেউ যদি সুপারপজিশন থিওরেম করার পরে থেভেনিন করে, তাহলে এই থেভেনিনটা শুধুমাত্র সুপারপজিশন থিওরেম দিয়ে সলিউশন করতে হবে আর কি। তো আমরা কি করবো, সুপারপজিশন থিওরেম পড়বো, দেন হচ্ছে নোডাল পড়বো, দেন মেশ অ্যানালাইসিস করবো। এই করার পর এই তিনটা থিওরেমের এই তিনটা দিয়ে কি করা যাবে, থেভেনিনটাকে সলিউশন করা যাবে আর কি। এখন আমি চাইলে সুপারপজিশন দিয়েও করতে পারবো, চাইলে নোডাল দিয়েও করতে পারবো, চাইলে কি মেশ অ্যানালাইসিস দিয়েও করতে পারবো। এই জন্য আমরা এই তিনটা থিওরেম পড়ার পরে থেভেনিন করবো। এই থেভেনিনের যা তিনটা থিওরেমের যে কোনো তিনটা থিওরেম ইউজ করে আমরা কি করবো, সলিউশন করবো এটা।
তারপরে আমাদের কাছে পরীক্ষা হলে যেটা সহজ লাগে, কারণ অনেক সময় আছে সুপারপজিশন দিয়ে করলে খুবই ছোট হবে, অনেক সময় আসে নোডাল অ্যানালাইসিস দিয়ে যদি আমরা থিওরেমটা সলিউশন করি তখন অনেক খুব দ্রুত করা যাবে, সহজ হবে। অনেক সময় মেশ অ্যানালাইসিস দিয়ে করলেও খুব দ্রুত এবং সহজ হবে। এই জন্য আমরা আগে তিনটা থিওরেম ভালোভাবে পড়ে নিব, পড়ার পর আমরা কি থেভেনিন করবো। থেভেনিনের পর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, যেটা থেভেনিনের মতোই আর কি, জাস্ট একটা কন্ডিশন ফলো করতে হবে ওখানে। তারপর হচ্ছে নর্টন, তারপর হচ্ছে কি সোর্স কনভার্সন, তারপর ইলেকট্রিক সেল। তো এই ইলেকট্রিক সেলটা সাধারণত মিক্স সার্কিটে আলোচনা করা যেত আর কি, মিক্স সার্কিটে আলোচনা করা যেত। তবে এখানে একটু ঝামেলা আছে, কারণ এই ইলেকট্রিক সেলে কিছু জায়গায় ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে হয়, মানে এই টাইপের কিছু ম্যাথ আছে, তখন ওখানে দেখা যাবে যে আমার থেভেনিনটা লাগতেছে। তো এই কারণে আমি কি করছি, থিওরেমের পরে ইলেকট্রিক সেলটা ঢুকাইছি, যাতে আমাদের এখানে পড়াইলে হয়তো বা ওই যে থেভেনিনের বিষয়টা একটু বোঝানোটা জটিল হয়ে যায়, কারণ থেভেনিন এখন আমরা পড়তেই পারবো না এখানে যদি মিক্স সার্কিটে ঢুকাই। এই জন্য আমরা ইলেকট্রিক সেলের যে ম্যাথগুলো আছে সেই ইলেকট্রিক সেলের ম্যাথগুলো আমরা থিওরেমের পরে একদম শেষের দিকে করব। তারপর হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, মানে একদম স্বাধীন সোর্স দিয়ে করব। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলো কিভাবে সলিউশন করতে হবে আমরা এখানে যাই আলোচনা করবো, কারণ এখন ইদানিং ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথও কি দেওয়া শুরু করছে। আগে খুব কম দিত, কিন্তু এখন দিচ্ছে। এই জন্য এই টপিকটার প্রতি আমাদের ভালোই গুরুত্ব দিয়ে দেখতে হবে আর কি। যদিও বর্তমানে বাজারের যে বইগুলো আছে, বিশেষ করে আমাদের বাজারে যেই গাইড বইগুলো আছে এখানে ডিপেন্ডেন্ট সোর্সে বেশি ম্যাথ দেয় না আর কি। তবে এখন দিতেছে আর কি, যেহেতু লাস্ট এডিশনগুলো সবাই বের করতেছে, ওই এডিশনগুলোতে ডিপেন্ডেন্ট সোর্সে অনেক ম্যাথ দিতেছে, কারণ এখন ম্যাক্সিমাম পরীক্ষায় ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দিতেছে, বিশেষ করে বুয়েটে তো হরহামেশাই দিতেছে এখন। এই জন্য ডিপেন্ডেন্ট সোর্সটা আমাদের কি করতে হবে, ভালো করে পড়তে হবে আর কি। তো এই হচ্ছে আমাদের কি ডিসি সোর্সের টোটাল কন্টেন্ট আর কি। এগুলোর সম্পর্কে আমাদের বিস্তারিত কি করতে হবে, জানতে হবে আর কি। ওকে, তাহলে আমি প্রথমে এটা বলে নিই আর কি তোমাদের, যে আমি যতটুকু জানি একদম শুরু থেকে শুরু করবো এবং বেসিক সহকারে শুরু করবো। হয়তো বা অনেকের বোরিং লাগতে পারে যদি আগে থেকে কারো কিছু পড়া থাকে, তো আমি এটা মনে করব আপনারা কেউ কিছু পারেন না, একদম বেসিক লেভেল থেকে লো লেভেল থেকে শুরু করে আমরা হাই লেভেল পর্যন্ত যাব, ঠিক আছে? আচ্ছা, কারো এখন আমি তোমাদের কথা নিব আর কি, যে কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আর কি, হ্যাঁ সবাই বলতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি তো ম্যাথ করাবো কি, আর জাস্ট আমি টপিকগুলো করাইছি। যেমন আমাদের ডি সার্কিটের যত ম্যাথ আছে, নিউটনের ম্যাথ বলতে ওই যে এখানে আছে কোনটা, যেটা হয়তো আমি যে ওয়াট মিটার, ভোল্ট মিটার, এমিটার রিলেটেড কিছু ম্যাথ দেখাইছি, আর ইলেকট্রিক সেল রিলেটেড কিছু ম্যাথ দেখাইছি। হ্যাঁ, ওখানেই আছে সব কিছু। আর এখানে যে কন্টেন্টগুলো আমি লিখছি এর ভিতরে সকল কিছু ঢুকে যাবে, সমস্যা নেই। এর বাইরে ডি সার্কিটের কোনো কিছুই নেই, মানে বিশেষ করে যত চাকরি পরীক্ষায় থাকবে যে আমরা এই টপিকের বাইরে কখনো ডি সার্কিট দেখবো না ইনশাল্লাহ। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, মানে এর বাইরে নাই কিছু। ডি সার্কিট আসলে এর বাইরে কোনো কিছুই নেই, যে এখানে যা কিছু ঢুকানো হয়েছে মোটামুটি সবই ঢুকানো হয়ে গেছে, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু নাই। তারপরেও আমরা তো ম্যাথ করতে থাকবো, এর বাইরে এর ভিতরেও দেখা যাবে যে অনেক টাইপের ম্যাথ চলে আসবে। যেমন আমরা এখানে যেমন মিক্স সার্কিটের ভিতরে মিক্স সার্কিটের ভিতরেই এই ওহমস নির্ণয়, পয়েন্ট মেথড, আর হচ্ছে মিসিং ডাটা, এই যে এই টপিকগুলো কিন্তু একই টাইপের, তারপরে আমরা আলাদা আলাদা করছি যাতে কেন এগুলোর ভিতরে ওহমস নির্ণয় একদম সিম্পল ওহমস নির্ণয় যেগুলো আমরা বেসিক ডিসকাশন করে ওহমস নির্ণয় বের করে ফেলতে পারবো, কিন্তু পয়েন্ট মেথডে গেলে আমাদের কারেন্ট বের করা লাগতে পারে, অথবা কারেন্ট বা ভোল্টেজ নির্ণয় বিষয়টা একটু বোঝা লাগতে পারে। এই জন্য দেখো এই টপিকটা আমাদের কি কারেন্ট নির্ণয়ের পরে ঢুকাইছি, যাতে একদম সিকোয়েন্স অনুসারে করলে নিজেদের মাথায় ঢুকবো ভালো করে, এবং কি টোটাল ডি সার্কিটটা ভালো করে বুঝতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই টপিকগুলো যদি আমরা দেখতে পারি মোটামুটি ইনশাল্লাহ সব শেষে যাবো। এখন ইম্পর্টেন্ট বিষয়টা আসি, কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের। দেখ, এখানে আমাদের এই মিক্স সার্কিটের যে আলোচনাগুলো আছে, বিশেষ করে এই পর্যন্ত বা আমাদের এই সার্কিটগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। এগুলা যদি খুব মনোযোগ সহকারে আমরা ভালো করে বুঝতে পারি, এই যে পাশে যে থিওরেমগুলো আছে না, থিওরেমগুলো একদম সিম্পল, কারণ থিওরেমগুলো তৈরি হয়েছে এই মিক্স সার্কিটের মাধ্যমে। কারণ আমরা মিক্স সার্কিটের বেসিকটা যত বেশি ক্লিয়ার করতে পারবো, থিওরেমগুলো তত বেশি সহজে সলভ করতে পারবো। কারণ থিওরেমে কিছুই নাই, থিওরেম শুধুমাত্র কি হবে, কিছু নির্দিষ্ট কন্ডিশনকে ফলো করবে, ওই কন্ডিশনগুলো ফলো করে আমাদের ম্যাথটা সলিউশন করতে হবে। কিন্তু ওই কন্ডিশনগুলো ফলো করতে যায় আমাদের অবশ্যই কি লাগবে, মিক্স সার্কিট লাগবে। কারণ আমার এই টপিকগুলো ছাড়া আমি কি করতে পারবো না, ওই কন্ডিশনগুলো ফিল আপ করতে পারবো না। তাহলে থিওরেম তো কিছুই না, থিওরেম হচ্ছে কয়েকটা নির্দিষ্ট রুলস, ওই রুলসের মাধ্যমে আমি কি করবো, বিষয়গুলো সলিউশন করবো। এই জন্যই আমাদের খুব ভালোভাবে আমাদের যেই ফার্স্টের যেই ক্লাসগুলো, বিশেষ করে প্রায় 20টার মতো ক্লাস শুধুমাত্র এই কয়েকটা টপিকের উপরে যাবে, 20 থেকে 25টা ক্লাস।
কারণ শুধুমাত্র এই মিক্স সার্কিটের উপরে আমরা 20 থেকে 25টা ক্লাস যাবে শুধুমাত্র এই মিক্স সার্কিটগুলো ভালোভাবে বোঝার জন্য। তারপরে দেখো থিওরেম কতগুলো থিওরেম, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা থিওরেম দেখা যাবে হয়তো 15টা ক্লাস নেওয়া লাগতেছে। কারণ থিওরেমগুলো এতটাই সহজ হয়ে যাবে তখন আমরা যদি এই মিক্স সার্কিটগুলো ভালো করে বুঝতে পারি বা এই টপিকগুলো যদি ভালোভাবে বুঝতে পারি, থিওরেমগুলো এমনও আছে যে একটা থিওরেম একদিনে শেষ করে দেওয়া যাবে এবং আমার করাও লাগবে না, জাস্ট আমি কনসেপ্টটা বুঝাই দিলেই নিজে নিজে সবকিছু করতে পারবো। কারণ হচ্ছে এই বেসিক আমাদের যেই এই পাশে যেই বেসিকটা লিখছি বা আমাদের যে মিক্স সার্কিটের রিলেটেড যে কন্ডিশনগুলো আছে এগুলো যদি ভালো করে বুঝতে পারি আর কি। এই জন্য এই পাশের টপিকগুলো ভালো করে বোঝার জন্য রেগুলার ক্লাস করতে হবে আর কি, এবং রেগুলার পড়া রেগুলার কি ক্লিয়ার করতে হবে। আর চাকরি পরীক্ষার জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট মেথড থেকে ম্যাথ আসে, মিসিং ডাটার ম্যাথ আসে, তারপর হচ্ছে এগুলা বেশি একটা দেখা যায় না, যেমন আমাদের এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টপিকটা ম্যাথ যদি এখন এ পর্যন্ত ওরকম আসে নাই, কিন্তু এখন ইম্পর্টেন্ট এই টপিকটা। এই দুইটা টপিক বেশি ইম্পর্টেন্ট এইগুলো, কারণ এগুলো দিয়ে বিশেষ করে পয়েন্ট মেথডের ম্যাথগুলো করতেই হবে আমাকে। এগুলো না জানলে পয়েন্ট মেথডের ম্যাথগুলো সলিউশন করতে পারবো না। আর ব্যালেন্স কন্ডিশনও খুব কম বেশি আসে না, 1 2টা ম্যাথ দেখলে হয়ে যায়, তাহলে এইটাও অতটা ওদের ইম্পর্টেন্ট না। আর ইলেকট্রিক বাল্বের ম্যাথও এখন পর্যন্ত ওরকমভাবে আসে নাই, মোটামুটি 1 স্টার দিলেও হবে আর কি। একদম সিম্পল ম্যাথ, একদিনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর ওয়াটমিটার ম্যাথগুলো দেখতে হবে। আর আমাদের থিওরেমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে সুপারপজিশন থিওরেম, তারপর হচ্ছে নোডাল, আর হচ্ছে আমাদের থেভেনিন, আর ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, আর হচ্ছে নর্টন। তাহলে এই 3টা টপিক, এই থিওরেমগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে, কারণ এখান থেকে চাকরি পরীক্ষায় বেশি আসে। এই 5টা থিওরেম দেখতে হবে। আর এখান থেকে সেলের ম্যাথ অতটা ইম্পর্টেন্ট না, তবে আমরা দেখবো পরীক্ষা অতটা এখন পর্যন্ত ওভাবে দেয় নাই। ডিপেন্ডেন্ট সোর্সটা মোস্ট ভালোভাবে দেখতে হবে আমাদের, তাহলে আমরা ডিপেন্ডেন্ট সোর্সটা ভালোভাবে দেখবো। এগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো খুব ভালোভাবে, মানে বিশেষ করে যদি ম্যাথ চাকরি পরীক্ষায় আসে এই টপিকগুলো থেকে ম্যাথ বেশি আসে আর কি। আচ্ছা, সবাইকে কি আমি এটা বুঝাইতে পারছি, মানে কনসেপ্ট কি রিসার্চের যে টপিকগুলো আছে টপিকগুলো বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমরা আলোচনার দিকে শুরু করি, মানে পড়াশোনা শুরু করি আর কি। এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ ডি সার্কিট সকল কিছু কভার হয়ে যাবে, কোনো ম্যাথ বাকি থাকবে না। হ্যাঁ, আর চাকরি পরীক্ষা এর বাইরে কোনো টপিক থেকে এখন পর্যন্ত দেখি নাই যে এর বাইরে কোনো টপিক থেকে আসছে। ডি সার্কিট এর বাইরে কোনো টপিকই নাই, সত্যি কথা বলতে যেটা। জি, আচ্ছা, মনে হয় যে আমি, আচ্ছা হয়তো আমার নেটে, হ্যাঁ হ্যাঁ ফোকাস, হ্যাঁ আমি আমি আপ ডাউন করলে, আমি যাতায়াত করলে হয়তো একটু ফোকাসের সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, বোর্ডে আসলে নেটের মাঝে মাঝে প্রবলেম করে তো, এই জন্য একটু প্রবলেমটা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আপাতত তো ডি সার্কিট, বাকি কোন টপিকের তো বলতে পারতেছি না। আপাতত ডি সার্কিটে নিচ্ছি আমি। হ্যাঁ, ডি সার্কিট আর ডিসি মেশিনও নিচ্ছি, একটা বেশি ডিসি মেশিন নিচ্ছি, এইটুকুই। হ্যাঁ, আপাতত ডি সার্কিটের মধ্যে আছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, পড়াশোনার ভিতরে শুরু করি। তো আমাদের আজকে বেসিক আলোচনাটাই করবো আর কি। বেসিক আলোচনায় হয়তো 1 2 ক্লাস লাগে যাবে আর কি আমাদের। তারপরে হয়তো আমাদের মূল টপিক যে ওমস নিয়ে নেয়, কারণ ফার্স্ট হচ্ছে বেসিক আলোচনায়, তারপর মূল টপিক যে ওমস নিয়ে সেখানে ঢুকতে পারবো আর কি। ওকে, তাহলে আমরা ডিসি সার্কিটে যদি যাচ্ছি, তাহলে প্রথমে ডিসি বিষয়টা কি আমরা, ওকে, তাহলে ডিসি সার্কিটে যেহেতু আমরা পড়াশোনা শুরু করতেছি, প্রথমত আমরা ডিসি বিষয়টা কি এটা জানতে হবে। ডিসির ফুল মিনিংটা হচ্ছে আমাদের কি, ডাইরেক্ট কারেন্ট। তাহলে এখন ডাইরেক্ট কারেন্ট বিষয়টা কি? ডাইরেক্ট কারেন্ট বিষয় হচ্ছে আমাদের যে কারেন্ট দিকের কোনো পরিবর্তন হবে না, মানে সময়ের সাথে দিকের কি কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা কি বলি, ডাইরেক্ট কারেন্ট বলি। যেমন আমি যদি সিগন্যালের মাধ্যমে দেখাইতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি জিরো লেভেলে আছে, এটা হচ্ছে আমাদের টাইম আছে এই বরাবর। এখন আমি বলছি ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যে কারেন্ট সময়ের সাথে দিকের কোনো কি করবে না, পরিবর্তন করবে না। মানে সাপোজ আমি ধরলাম একটা কারেন্ট আছে, সেটা হচ্ছে এই লেভেলে যাচ্ছে, সেটা এখানে আমি 10 এম্পিয়ার সাপোজ ধরে নিলাম।
তাহলে আমাদের এখানে 10 এম্পিয়ার কারেন্ট দিচ্ছি সময়ের সাথে, এখানে আমি যত সময় অতিবাহিত হচ্ছে ডিরেকশন কিন্তু চেনে সে সেম ডিরেকশন আছে, কারণ উপরে যদি প্লাস ডিরেকশন হয় নিচে যদি মাইনাস ডিরেকশন হয় তারা কি সেম ডিরেকশনে আসছে। আমি যদি এটা এসির সাথে কম্পেয়ার করি, যেহেতু আমাদের কম্পেয়ার করার জন্য এসিটা আনতেছি এটা ভালোভাবে বোঝানোর জন্য, তা আমি যদি এখানে এসি চিন্তা করি, এটা যদি টাইম এই বরাবর যদি আমি এমপ্লিটিউডটাকে রাখি, এই উপরের অংশ প্লাস নিচের অংশ তাহলে মাইনাস আসে, তাহলে আমি এসি কারেন্টটা সাধারণত কিরকম হয়, এরকম হয়, অথবা আমি যদি স্কোয়ার ওয়েভে দেই স্কোয়ার ওয়েভ দিলে এরকম হয়। সাপোজ ধরো এইবার আমাদের এমপ্লিটিউডটা আছে আর এটা যদি আমার টাইম থাকে, মানে শর্ট হতে বিভিন্ন ওয়েভ আছে, তাহলে দেখো আমার ফার্স্ট অবস্থান 0 থেকে শুরু হয়েছে, সময় যত সময় আগাচ্ছে ইনিশিয়াল অবস্থায় সে পজিটিভ অংশেই ছিল, মানে প্লাসই ছিল, ডিরেকশন চেঞ্জ করে নাই, কিন্তু কোনো এক পর্যায়ে সে নেগেটিভ ডিরেকশন চলে গেছে, মানে ডিরেকশন উল্টা হয়ে গেছে। এক পর্যায়ে যদি ডিরেকশন এদিক থাকতো অন্য এই 0-র পরে বা আমাদের কোনো এক পর্যায়ে কোনো এক সময় পরে এটা কি উল্টা দিকে চলে আসে, ডিরেকশনটা কি পুরো 180 ডিগ্রি শিফট হয়ে গেছে। এখানেও সেম কাজটা হয়েছে, কিন্তু ডিসি সার্কিটটা বা ডিসি কারেন্টটা হচ্ছে আমাদের সময় যত অতিবাহিত হোক না কেন হয়তো মানটা আপ ডাউন হতে পারে। এখানে 10 এম্পিয়ার আছে, কোনো এক পর্যায়ে হয়তো আমাদের 5 এম্পিয়ার চলে আসতে পারে। সাপোজ এখানে যায় আমাদের সে 5 এম্পিয়ার হয়ে গেল, হয়তো লোডের কম বেশির কারণে এখানে আমি 5 এম্পিয়ার পাইলাম, কিন্তু এখানে ভ্যালুটা কি আছে, পজিটিভ দিকেই কিন্তু আছে, জাস্ট আমি কারেন্টের মানটা কি আসছে 5 এম্পিয়ারে চলে আসছে, কিন্তু কি আছে পজিটিভ দিকেই আছে। তাহলে এই যে আমাদের কারেন্টের মানটা সেমই আছে, কোনো নেগেটিভে আসতেছে না, তাহলে ডিরেকশনটা সবসময় কি একই ডিরেকশন আছে, মানে ইউনি ডিরেকশনাল আছে। এই জন্য ডিসি সার্কিট হচ্ছে আমাদের কি ডাইরেক্ট কারেন্ট, যে কারেন্ট একই ডিরেকশনে কি হবে প্রবাহিত হবে। এই জন্যই সাধারণত দেখবা ডিসি সার্কিটের যেই ডিসি সোর্সগুলো যেগুলো আছে বা ডিসি কারেন্টগুলোকে সঞ্চয় করা যায়, ব্যাটারিতে সঞ্চয় করতে পারি, বা আমি এই কারেন্টটাকে ধরে রাখতে পারবো, কিন্তু এসি কারেন্টটাকে কখনো ধরে রাখা সম্ভব না। এসি কি হয়ে যায়, যখনই উৎপাদন হয় তখনই আমাদের ইউজ করে ফেলতে হবে, ইউজ না করতে হলে পরবর্তী যেটুকু থাকবে ওটা লসের খাতায় চলে যাবে আর কি। কিন্তু এসি কারেন্টকে কখনো সঞ্চয় করে রাখা যায় না, এই ডিসি কারেন্টকে কি করা যায় সঞ্চয় করে রাখা যায় শুধুমাত্র তার এই ইউনিডিরেকশনাল বৈশিষ্ট্যের কারণে। তো এই হচ্ছে আমাদের কি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট কি বিষয়টা বুঝতে পারছি? ওকে, তাহলে এইবার আসি আমরা ডিসি সার্কিট আলোচনা। তাহলে সার্কিট আলোচনা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিসি আগে সার্কিটটা বিষয়টা বুঝি, সার্কিট কি। ওকে, আমরা যে সার্কিট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ইলেকট্রিক সার্কিট নিয়ে আছে, কারণ ডিসি সার্কিট আমাদের কি হয় ইলেকট্রিক্যাল সার্কিট দরকার, আমাদের ম্যাগনেটিক সার্কিট দরকার নাই, কারণ আমাদের ম্যাগনেটিক সার্কিট হচ্ছে মেশিন পার্টে আলোচনা করতে হয়। তাহলে আমরা যেহেতু ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র আমরা ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে আসি। তাহলে আমাদের সার্কিট জিনিসটা কি, সার্কিট হচ্ছে আমি যদি সংজ্ঞাটা লিখি, আমি বলছি কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পাথকে কি বলে সার্কিট বলে। তার মানে আমার কাছে যদি একটা সার্কিট থাকে যার ভিতর দিয়ে আমি কি করতে পারবো কারেন্ট প্রবাহিত করতে পারবো, তাহলে এই যে কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পাথ, সেই সম্পূর্ণ পাথটাকে আমরা কি বলতে পারি সার্কিট বলতে পারি। এটাই বলছে আমাদের কি সার্কিটের সংজ্ঞা অনুসারে। তাহলে আমাদের এই একটা সার্কিট আমি নিছি, এই সার্কিটের ভিতরে আমি কারেন্ট প্রবাহিত করাচ্ছি, সেটা হচ্ছে আই কারেন্ট। এটা আমাদের কি আছে ধরলাম এখানে সাপ্লাই ভোল্টেজ আছে আমার, তাহলে এখানে আমি একটা লোড লাগাই রাখছি, সেই লোডটা আমি পরিচালনা করতেছি এই সাপ্লাইয়ের মাধ্যমে। তাহলে এই যে একটা সম্পূর্ণ পথ তৈরি হয়েছে, এই সম্পূর্ণ পথটাকে আমরা কি বলবো সার্কিট বলবো। তো এখন সার্কিটের ভিতরে আমরা যেহেতু আসি কোথায় ডিসি সার্কিটে আসি, তা আমি যদি ডিসি সার্কিট চিন্তা করি তাহলে আমরা এই যে একটু আগে দেখে আসলাম ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট, তার মানে যে সকল সার্কিট এই ডিসির মাধ্যমে পরিচালিত হবে বা এই ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে পরিচালিত হবে ওই সকল সার্কিটগুলোকে আমরা কি বলতে পারবো ডিসি সার্কিট বলতে পারবো। এগুলো বইয়া সংজ্ঞা লেখা আছে, আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি, এই জন্য লিখতেছি না সব কিছু, যতটুকু লেখা দরকার আমি ততটুকুই লিখতেছি। আর কেউ যদি তারপরে কোশ্চেন থাকে সরাসরি কোশ্চেন করবো, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমি কি বলতেছি ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত হওয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথকে আমি কি বলবো সার্কিট বলবো। এটা বিভিন্ন প্রকার সার্কিট হতে পারে, যেটা আমরা পরবর্তী ডিটেলসে তো আস্তে আস্তে আসবো আর কি। তাহলে এটা হচ্ছে একটা সম্পূর্ণ সার্কিট অঙ্কন করছি আমি। তাহলে এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সম্পূর্ণ একটা পথ, এদিক দিয়ে কারেন্টটা কি আমাদের চলে আসতে পারতেছে, একটা ক্লোজ পাথ তৈরি হতে পারতেছে, এটা একটা কি বলতে পারি সার্কিট বলতে পারি আমরা। এখন এটাকে আমরা এসি সার্কিট বলবো নাকি ডিসি সার্কিট বলবো এটা ডিপেন্ডস করবে আমি কি সাপ্লাই দিচ্ছি। আমি যদি এখানে ডাইরেক্ট সাপ্লাই দেই তাহলে সেটা হচ্ছে ডিসি সার্কিট, এখানে যদি আমি অল্টারনেটিং সাপ্লাই দেই তাহলে সেটা কি এসি সার্কিট। তাহলে আমি যেহেতু আসি কোথায় সার্কিট আছে তার মধ্যে হচ্ছে ডিসি সার্কিট, তাহলে যে সকল সার্কিটে
ডিসি সাপ্লাই দিব সেগুলোকে আমরা ডিসি সার্কিট বলবো, আর যে সকল সার্কিটে এসি সাপ্লাই দিব সেগুলোকে আমরা এসি সার্কিট বলবো। যেহেতু আমরা ডিসি সার্কিটেই আসি, আমরা ডিসি সার্কিট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ডিসি সার্কিট কাকে বলবো, আর যে সকল সার্কিটে সাপ্লাই হিসেবে আমি ডিসি সাপ্লাই দিব সেগুলোকে ডিসি সার্কিট বলবো। এখন মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, একটা আদর্শ সার্কিটের কয়টা উপাদান থাকা অত্যাবশ্যক আর কি। তাহলে এই কোশ্চেনটা দেখো, আমি এখানে অলরেডি একটা আদর্শ সার্কিট অঙ্কন করে ফেলছি। আচ্ছা, আমি একটা সার্কিট যদি চিন্তা করতে চাই তাহলে কারেন্ট প্রবাহিত হতে হবে, তাহলে অবশ্যই কি একটা সোর্স লাগবে। তাহলে এখানে আমি একটা কি দিছি, সোর্স দিছি। এখন এই সোর্সটাকে আমি যদি লোডের সাথে বা বিভিন্ন লোডের সাথে যদি কানেক্ট করতে চাই তাহলে অবশ্যই কিছু কন্ডাক্টর লাগবে বা পরিবাহী লাগবে। তাহলে এখানে আমি কি নিছি, কিছু পরিবাহী নিছি, এরা হচ্ছে আমাদের কন্ডাক্টর। এখন এই কন্ডাক্টর আমি একটা লোডকে কি করতেছি, পরিচালনা করতেছি। তাহলে ওই লোডটাকে আমি কন্ট্রোল করব, আমি চাইলে যাতে যে কোনো সময় অফ করতে পারি, অন করতে পারি। তাহলে এখানে আমি একটা কি নিব, সুইচিং ডিভাইস নিব, যেটা বলতে পারি কন্ট্রোলিং ডিভাইস। তো আমি এখানে একটা কন্ট্রোলিং ডিভাইস দিচ্ছি, যেটা সুইচ হতে পারে বা ট্রানজিস্টর হতে পারে, যে কোনো কিছু দিয়ে আমরা মানে যেই ডিভাইসগুলো দিয়ে আমি একটা লোডকে কন্ট্রোল করতে পারবো, সেখানে আমি যে কোনো ডিভাইস লাগাইতে পারবো। তার মানে একটা কন্ট্রোলিং ডিভাইস লাগবে আমার। তারপরে যেটা লাগতেছে ফিউজ। ফিউজটা কেন লাগাবো আমি, ফিউজ বলতে আমি যেটাকে প্রোটেক্টিং ডিভাইস বলতে পারি। প্রোটেক্টিং ডিভাইসটা হচ্ছে আমি যে লোডটা এখানে দিচ্ছি, এই লোডটা তো যে কোনো সময় অতিরিক্ত কারেন্ট অথবা অতিরিক্ত ভোল্টেজ যদি এই লোডের ভিতরে চলে যায় তাহলে লোডটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই এই লোডটা যাতে নষ্ট না হয়, যে আমাদের এখানে একটা প্রোটেক্টিং ডিভাইস লাগাবো, যেটার কারণে সে কি করবে না, এই লোডটাকে নষ্টের হাত থেকে বাঁচাবে। তাহলে এখানে আমি একটা আমার সাধারণত কি ফিউজ অথবা সার্কিট ব্রেকার ইউজ করি, এখানে এটাকে আমি বলতে পারি প্রোটেক্টিভ ডিভাইস। তারপরে যেটা হচ্ছে আমাদের কি, লোড আমি পরিচালনা করতেছি। তাহলে সাধারণত একটা আদর্শ সার্কিটে এই যে 5টা উপাদান লিখছি আমি, এই 5টা উপাদান দিয়েই আমাদের কি একটা আদর্শ সার্কিট বোঝায়। মাঝে মাঝে কোশ্চেন আসে যে একটা আদর্শ সার্কিটে কয়টা উপাদান লাগে আর এই উপাদানগুলো কি কি, এটা হচ্ছে সেই কি উপাদান। আচ্ছা, এই পর্যন্ত আলোচনা বুঝছি কিনা, আমরা যতটুকু আলোচনা করলাম। হ্যালো, আচ্ছা লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ নতুন লিঙ্ক দেওয়া হবে, সেটা একটু জয়েন করা হোক সবাই। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, তো এবার আসি আমরা হচ্ছে ডিসি সার্কিটের প্রকারভেদের ভিতরে। তাহলে আমরা ডিসি সার্কিটকে সাধারণত 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, আর হচ্ছে মিক্স সার্কিট। ওকে, এই 3টা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। কারণ আমাদের সিরিজ সার্কিট কি, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো করে শিখতে হবে। প্যারালাল সার্কিট কি, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো করে শিখতে হবে। মিক্স সার্কিট কোনগুলো, মিক্স সার্কিটের কি কি বৈশিষ্ট্য হয় সেগুলো আমাদের কি খুব ডিটেলসে শিখতে হবে। কারণ আমরা এই 3টা বিষয়ের উপরেই আমাদের টোটাল ডিসি সার্কিট, কারণ এই 3টা বিষয় যত ভালোভাবে বুঝতে পারবো আমাদের টোটাল ডিসি সার্কিটটা আমাদের কাছে কি ততটাই সহজ হবে। তবে আমরা এই টপিক ওয়াইজ এগুলো আলোচনা করবো আর কি। কিন্তু আমরা তো দেখে রাখি যে ডিসি সার্কিট সাধারণত 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং কি মিক্স সার্কিট। তো এটা আমি জাস্ট প্রকারভেদটা দেখালাম, এটা আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের যেহেতু বেসিকের ভিতরে অনেক কিছু আছে, আমার ডিসি সার্কিটের যে কম্পোনেন্টগুলো আছে একটু আগে যেটা দেখে আসলাম, যেটা হচ্ছে
আমাদের পাঁচটা কি আছে, একটা আদর্শ সার্কিটের পাঁচটা উপাদান আছে, ওগুলোর ভিতরে যে লোডগুলো আছে সেই লোডগুলো কি কি প্রকার হতে পারে ডিসি সার্কিটের ক্ষেত্রে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে ফার্স্টে আসি সোর্স নিয়ে আলোচনা করি আমরা। সোর্স, তাহলে সোর্সের ভিতরে আমাদের কয় প্রকার সোর্স আছে? একটা হচ্ছে কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্স, আরেকটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। তা কারেন্ট সোর্স বিষয়টা কি? আমরা কিন্তু ডিপেন্ডিং সোর্সে যাচ্ছি না, জাস্ট আমাদের সবগুলো সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স, মানে স্বাধীন সোর্স নিয়ে আলোচনা করতেছি। আমরা যখন ডিপেন্ডেন্ট সোর্সে যাব তখন ওইগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত ধরে নিতে হবে সবগুলো আমরা কি ইন্ডিপেন্ডেন্ট সোর্সেই আসি আর কি, স্বাধীন সোর্সেই আসি। ওকে, কারেন্ট সোর্সটা কি? কারেন্ট সোর্সটা হচ্ছে কি, আমাদের কারেন্ট, আমি যদি চিন্তা করি এটা হচ্ছে একটা কারেন্টের, ধরলাম আমি সাপোজ 10 এম্পিয়ার। তো এটা হচ্ছে এমন একটা সোর্স, মানে কারেন্ট সোর্স হচ্ছে সে কি করবে, আমাদের কি করবে, কারেন্ট প্রবাহিত করবে। আমাদের যেই সার্কিট থাকবে, বাইরে যেই সার্কিট থাকবে, ওই সার্কিটগুলোতে তার কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কি করা, বিতরণ করা, এছাড়া আর কোনো কাজই নেই। এটা একটা সোর্স, সে কি করবে, কারেন্ট দিবে। একটা সার্কিটের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাবে, তার কাজ হচ্ছে সেই পরিমাণ কারেন্ট কি করা, ওখানে অতিবাহিত করা, প্রবাহিত করা একটা সার্কিটের ভিতরে, এর বাইরে কোনো কাজ নেই। তবে এর একটা বৈশিষ্ট্য আছে। তাহলে বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে তার কি বৈশিষ্ট্য, মানে আমাদের একটা আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কি দেওয়া হয়, ইনফিনিটি দেওয়া হয়। তো এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। তার মানে আমার কাছে যদি একটা আইডিয়াল কারেন্ট সোর্স দিয়ে দেয়, ধরলাম এটা একটা আমার কারেন্ট সোর্স, যেটা হচ্ছে আমাদের 10 এম্পিয়ার কারেন্ট আছে, তাহলে এই কারেন্ট সোর্সের আইডিয়াল অবস্থায়, মানে কোনো কিছু বলে নাই, তাহলে আইডিয়াল অবস্থায় তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, ইনফিনিটি ধরা হয়। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, একটা কারেন্ট সোর্সের কি বৈশিষ্ট্য। কিন্তু তাহলে এই বৈশিষ্ট্য যেহেতু ইনফিনিটি তার রেজিস্ট্যান্স, তাহলে এর ভিতরে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি কোনো একটা ভ্যালু দিয়ে দেয়, যেটা আমি বলে দিলাম 10 ওহম একটা ভ্যালু আছে, তাহলে কি হবে, তখন কি আমি এটাকে ইনফিনিটি বলতে পারবো? তার মানে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে আইডিয়াল কেসে নাই, সে নন আইডিয়াল কেসে আছে। তার মানে আইডিয়াল অবস্থায় সে কি ইনফিনিটি রেজিস্ট্যান্স শো করবে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। কিন্তু সেটা যদি নন আইডিয়াল থাকে, তাহলে কি করবে না, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি শো করবে না, যেটা দেওয়া আছে সেটাই তার কি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। তবে এই নন আইডিয়াল একটা যদি কারেন্ট সোর্স থাকে, এই নন আইডিয়াল কারেন্ট সোর্সকে আমাকে যদি আইডিয়াল করতে বলে যে এটা আইডিয়ালে পরিণত করো, তাহলে আমি কিভাবে সেই নন আইডিয়ালটাকে আইডিয়ালে রূপান্তর করব? এটাকে আইডিয়াল নন আইডিয়ালকে যদি আইডিয়ালে রূপান্তর করতে চাই, তাহলে এই যে কারেন্ট সোর্সটা থাকবে, আচ্ছা কারো যদি আনমিউট থাকে একটু মিউট করে নিও না। আচ্ছা, তাহলে এই নন আইডিয়াল কারেন্ট সোর্সটাকে যদি আমি আইডিয়ালে রূপান্তর করতে চাই, তাহলে কি করতে হবে, এই রেজিস্ট্যান্সটাকে আমি দুইটা ভাগে কানেক্ট করতে পারবো। মানে কোনটা সঠিক এটা একটু পরে বলতেছি। সাপোজ আমি এই রেজিস্ট্যান্সকে বাইরে বের করে দিলাম, আবার সাপোজ এই রেজিস্ট্যান্সটাকে আমি বাইরে বের করলাম, কিন্তু আমি এখানে সমান্তরালে কানেক্ট করলাম। এই দুইটা ওয়ের যে কোনো একটা সঠিক আর একটা ভুল আছে। এখন হয় আমি এই রেজিস্ট্যান্সকে 10 আর এখানে কত 10, তো এই দুইটা ভাগে কি করতে পারবো, হয় সিরিজে কানেক্ট করতে পারবো, নয় কি এভাবে প্যারালালে কানেক্ট করতে পারবো। প্যারালাল বলতে বোঝাচ্ছে আমি সমান্তরালে তার আড়াআড়িতে কানেক্ট করতে পারবো। এখন কোনটা সঠিক বুঝবো কি করে? এটা বুঝবো হচ্ছে তার আইডিয়াল কন্ডিশন থেকে। দেখো আমি বলছি যদি সেটা আইডিয়াল হয়, তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি শো করবে, ইনফিনিটি শো করবে। এখন আমার যেহেতু এখানে কি আছে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম দেওয়া আছে, এটাকে যদি বাইরে বের করে আমি সিরিজে কানেক্ট করে দিই বা এখান থেকে এভাবে কানেক্ট করে দিই, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তো একটা সার্কিটের ভিতরে তো শুধু একটা সোর্সই থাকবে না, আরো অনেক সোর্স থাকতে পারে। আমি যদি ওই সোর্সগুলোর সাপেক্ষে চিন্তা করি, তখন এই কারেন্ট সোর্সটা কি আইডিয়াল হয়ে গেছে না? এটা কিন্তু আইডিয়াল হয়ে গেছে। এটা যদি আইডিয়াল হয়ে যায়, তাহলে এদিক দিয়ে কিন্তু আর কোনো রকম কারেন্ট কি প্রবাহিত হতে পারবে না। যদি আদার্স কোনো সোর্সের সাপেক্ষে চিন্তা করি, যদি আমার এই সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করি, তখন দেখা যাবে এদিক দিয়ে কোনো রকম কারেন্ট সে প্রবাহিত করতে পারবে না, কারণ এর আইডিয়াল অবস্থায় এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, অসীম। তাহলে এর আইডিয়াল অবস্থায় যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, তাহলে আমি যখন আদার্স কোনো সার্কিটের মাধ্যমে এখানে সলিউশন করাইতে যাবো, আদার্স কোনো সার্কিট এখানে অ্যাড করবো এই সোর্সের সাথে, তখন দেখা যাবে আদার্স সার্কিটে বা অন্য
অন্যটুকু বা অন্য অংশের যে সার্কিটটুকু থাকবে ওখানে যে আদার্স কোনো সোর্স থেকে থাকে, তাহলে ওই সোর্স অনুসারে এদিক দিয়ে কোনো কারেন্টই কি হতে পারবে না, প্রবাহিত হতে পারবে না, কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি অসীম। তাহলে এই কি ওপেনের মতো আচরণ করবে, কিন্তু এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে আমি লাগাইছি সেটা কি সিরিজে দিছি, তাহলে এই রেজিস্ট্যান্সে কি অকেজো হয়ে যাচ্ছে না। কিন্তু আমার তো এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আসে, সেটা তো আমাদের অন্যান্য সার্কিটের সাপেক্ষেও তো সে শো করবে, তার ওখানে কোনো ইফেক্ট করবে, তাহলে এটা কিন্তু অকেজো হয়ে যাচ্ছে। এই জন্যই সাধারণত বা এই যে আইডিয়াল কেসগুলোতে থাকে বা আমাদের যদি কারেন্ট সোর্সের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে সেটা কি করতে হয়, প্যারালালে কানেক্ট করতে হয়। এখন এটাকে প্যারালালে কানেক্ট করার পরে কি এটি যদি ওপেনও হয়ে যায়, সাপোজ এই কি হয়ে গেল, ওপেন হয়ে গেল বা এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, এও তো আইডিয়াল আছে, এ তো আমরা আইডিয়াল করে ফেলছি এটাকে আমার বাইরের রেজিস্ট্যান্সকে খুলে। তাই এখানে কি হয়ে গেছে, এখানে আমাদের যদি আদার্স চিন্তা করে আসি বা আদার্স কোনো সার্কিট থেকে কারেন্ট আসে, এ তো ওপেন হয়ে গেল, মানে কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি আছে, অসীম আছে। কিন্তু এদিক দিয়ে সার্কিটটা তো ক্লোজ হবে বা এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কিছু পরিমাণ কারেন্ট তো যাবে, সেটা হচ্ছে আদার্স যদি কোনো সোর্সে থাকে, তাহলে ওইটা থেকে কিন্তু এখানে সামথিং পরিমাণ কারেন্ট যেতে পারতেছে, কিন্তু এই দশে কি যাইতে পারতেছে না। তার কারণে এর ভিতর দিয়ে কি করা যাবে না, এটাকে সিরিজে কানেক্ট করা যাবে না। এটা হচ্ছে আমাদের কি সঠিক ওয়ে। তার মানে আমার কাছে যদি একটা কারেন্ট সোর্স থাকে, এই কারেন্ট সোর্সে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে, তাহলে সেই কারেন্ট সোর্সটাকে যদি আমি আইডিয়াল কারেন্ট সোর্সে রূপান্তর করতে চাই, তাহলে সেই সোর্সের সাথে ওই রেজিস্ট্যান্সটা কি করতে হবে, প্যারালালে কানেক্ট করতে হবে। সিরিজে কানেক্ট করলে আইডিয়াল হবে না বা এটা রং ওয়ে, আমাকে প্যারালালে কানেক্ট করে কি করতে হবে, আইডিয়াল কেস বানাইতে হবে। তাহলে আমি যদি এখানে এর বৈশিষ্ট্য যদি আরেকটা লিখি ভাবে, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তবে তাকে তার মানে আমি কি বলছি, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, মানে কার, কারেন্ট সোর্সে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তবে তাকে আইডিয়ালে রূপান্তর করতে সোর্সের সাথে প্যারালালে কি করতে হবে, কানেক্ট করতে হবে। মানে এই সোর্সের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমি কি করবো, এটাকে আইডিয়ালে রূপান্তর করবো। তাহলে এই সোর্সের সাথে এই 10 ওহম রেজিস্ট্যান্সে কারেন্টটা দিব, এটা 10 এম্পিয়ার হয়ে যাবে। এখন এটা কি হয়ে গেল, এই যে কারেন্ট সোর্সটা, এটা আইডিয়াল কারেন্ট সোর্স হয়ে গেল। এখন এই আইডিয়াল কারেন্ট সোর্সটা ইনফিনিটি রেজিস্ট্যান্স কি করবে, শো করবে তার বৈশিষ্ট্য অনুসারে। এইটুকু কি সবাই বুঝতে পারছি? হ্যালো, সবাই একটু মিউট করে কথা বলে আবার আনমিউট করে দিলে হবে আর কি। হ্যাঁ, কারণ বুঝতে পারছি কিনা যদি আমি না বুঝতে পারি তাহলে তাকাইতে পারবো না আর কি। তাহলে এই হচ্ছে আমাদের কি কারেন্ট সোর্স। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে। কারণ আমাদের যখন ম্যাথ সলিউশন করব, আমাদের এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। কারণ এই বৈশিষ্ট্যগুলো মাথায় না রাখলে আমি কিন্তু ম্যাথ সলিউশন করতে পারবো না। ভিতরে যদি হঠাৎ করে একটা কারেন্ট সোর্স দিয়ে দিল, কারেন্ট সোর্সের ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে দিল, ওটা যদি আমি কিভাবে কানেক্ট করতে হবে এটাই যদি না বুঝি বা সার্কিটটা কানেক্ট করতে না পারি, তখন কিন্তু আমি ম্যাথ সলিউশন করতে পারবো না আর কি। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা আমি লিখে নাই, সংজ্ঞা অতটা ইম্পর্টেন্ট না, সংজ্ঞা বইয়ে দেওয়া আছে হুবহু, জাস্ট আমি সংজ্ঞাটা কি এটাই বলছি যে কারেন্ট সোর্স হচ্ছে এমন একটি সোর্স যার কাজ হচ্ছে সার্কিটের নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কি করা, বিতরণ করা। এছাড়া আর কোনো কাজ নাই। লোডের কি আছে, কোন অবস্থায় আছে, কিচ্ছু দেখবে না। ওর কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করবে। এখন লোডের বৈশিষ্ট্য অনুসারে বা লোড কোনটা কিরকম লোড, ওই বৈশিষ্ট্য অনুসারে কার কতটুকু কারেন্ট বেশি লাগবে, কার কতটুকু কারেন্ট কম লাগবে, সেই অনুসারে কারেন্ট বিতরণ হবে অটোমেটিক। কিন্তু এর কাজ সে কি করবে, কারেন্ট জাস্ট বিতরণ করে। এটাই হচ্ছে আমাদের কি কারেন্ট সোর্স। ওকে, তাহলে এবার আসছে হচ্ছে ভোল্টেজ সোর্স। আচ্ছা, এটা ভোল্টেজ আর কারেন্টই তো আলোচনা করিনি, এরপরে করা উচিত ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, এটা একটু পরেই করতেছি আমরা।
ওকে, তাহলে ভোল্টেজ সোর্সটা কি? এটা হচ্ছে কারেন্ট সোর্সের মতোই সংজ্ঞা। ভোল্টেজ সোর্স হচ্ছে এমন একটা সোর্স যার কাজ হচ্ছে লোড বা লোডের ভিতরে নির্দিষ্ট ভোল্টেজ কি করা, বিতরণ করা। এর অন্য কোনো কাজ নেই। সে কি করবে, যার নির্দিষ্ট একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা কি করবে, আমাদের যেই সার্কিটে অ্যাড করতেছি বা যে লোডে আমি ভোল্টেজটা দিচ্ছি সেই লোডে কি করবে, অনবরত ভোল্টেজ কি করবে, বিতরণ করবে। এটা হচ্ছে তার কি সোর্স। তবে এর একটা বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যটা জানতে হবে ভালোভাবে। বৈশিষ্ট্য হচ্ছে তাহলে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কি বলা হয়, শূন্য বলা হয়। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। তাহলে আমার কাছে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে এই ভোল্টেজ সোর্সের যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে সাপোজ। তাহলে এই সোর্সটা অথবা এটার চিহ্নটা আরেকভাবে দেওয়া হয়, সেটা হচ্ছে এটা প্লাস মাইনাস। ওকে, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে বড়টাকে বলা হয় প্লাস চিহ্ন, ছোটটাকে বলা হয় কি মাইনাস চিহ্ন। যদি এরকম থাকে তাহলে যেটা বড় দাগ দেওয়া থাকবে এরকম, তাহলে এটাকে আমি প্লাস চিহ্ন দেবো, আর ছোটটাকে মাইনাস চিহ্ন দেবো। আর যদি এরকম থাকে তাহলে প্লাস মাইনাস দেওয়া থাকবে, সমস্যা নাই। তাহলে এই দুই প্রকারই দেওয়া থাকবে সাধারণত ডিসি সার্কিটে, যে সোর্স যদি দেওয়া থাকে বা সার্কিটের ভিতরে, তাহলে এই দুইটা প্রতীকী দেওয়া থাকবে ডিসি সোর্সের ক্ষেত্রে। তাহলে এটাকে আমি বুঝবো এটা একটা ডিসি সোর্স, এটা বুঝবো আমরা কি এটা একটা ডিসি সোর্স, যদি প্লাস মাইনাস দেওয়া থাকে এটা প্লাস মাইনাস দেওয়া থাকে। আর সাধারণত এসি সোর্সের প্রতীকগুলো এই এরকম ভাবে দেওয়া হয় আর কি, মাঝে মাঝে এটাও দেওয়া হয়, তখন আমাদের বলে দেয় আর কি এটা একটা এসি সোর্স। আর এইভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে আমরা ডিসি সোর্সই ধরি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসি সোর্স। তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, শূন্য ধরবে। তাহলে সিমিলারলি ভাবে এখানে যদি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে আর এর মান সাপোজ ধরলাম 10 ওহম, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া দিল, মানে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা তো তার আইডিয়াল কেস, মানে এটা যে চিন্তা করলে আইডিয়াল অবস্থায়। তাহলে আইডিয়াল কেসে কি হয়, আর ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে শূন্য হয়। যদি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে সেটা হিসাব করতে হবে। আমি কিভাবে হিসাব করবো এবার আসি। তো এটাকে আমি দুইটা ভাবে ওইটা চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমি ধরলাম এভাবে সিরিজে কানেক্ট দিয়ে দিলাম, অথবা আমি এটাকে কি করলাম এভাবে প্যারালালে কানেক্ট করলাম, এরকম ভাবে করতে পারি, দুই ওয়েতেই করতে পারি। এখন কোনটা সঠিক এটা বোঝার জন্য সাপোজ আমি যখন এখানে যদি আদার্স কোনো সার্কিটের সাথে চিন্তা করি, এখানে আমি আরও সার্কিট নিয়ে নিলাম, ধরলাম এটা আর একটা সাপ্লাই আছে, এই সাপ্লাইয়ের সাথে আমি এই সোর্সটা কানেক্ট করলাম, এই সোর্সটাকে, এটা কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স আর 10 ওহম ছিল, এই 10টাকে আমি বাইরে বের করে দিয়েছি। এখানেও ধরলাম আমি আদার্স সার্কিটের সাথেও এখানে কানেক্ট করলাম, এখানে কানেক্ট করলাম আদার্স সার্কিটের সাথে। তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল 10, আমি 10টাকে কি বাইরে বের করে দিচ্ছি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা ছোট হাতের আর, এটা আমি ছোট হাতের আর দিকে, তাহলে বিষয়টা বোঝা যাবে। তো আমি কি করছি, বাইরে বের করে দিচ্ছে, এটাও এখন আইডিয়াল হয়ে গেছে, এটা হচ্ছে আইডিয়াল, এটাও এখন আইডিয়াল হয়ে গেছে। এখন কোনটা সঠিক বা কোনটা আমি সঠিকভাবে করছি এটা ব্যাখ্যাটা দিচ্ছি আমি। এখন এটা যদি আইডিয়াল হয়ে যায়, তো আইডিয়াল মানে কি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য শো করবে। এখন ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি শূন্য শো করে, তখন আমি যখন এই সার্কিট দিয়ে আমি যখন চিন্তা করব, এই সার্কিট সে কী করবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো নাই, তাহলে সে কি শূন্য, মানে এদিক দিয়ে কি কোনো রকম কাহিনী, এটা শর্ট হয়ে যাবে। তাহলে এখন এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এই সার্কিট দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে কি এদিক দিয়েও কারেন্টটা যাবে, যায় কি করতেছে, এখান দিয়ে শর্ট হয়ে, এখান থেকে শর্ট হয়ে এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে। তার মানে এই রেজিস্ট্যান্স আর 10 ওহম ছিল, এটা আমার ইউজ করতে হচ্ছে, বা এর ভিতরে এক পরিমাণ কারেন্ট যাচ্ছে। কিন্তু এখানে যদি চিন্তা করি, যখন আমি এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো বা এই সোর্স অনুসারে এদিক দিয়ে কারেন্ট যায়, এদিক দিয়ে যাবে, সাপোজ যায় এখানে তো শর্ট হয়ে গেল, এখানে তো এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি শূন্য, আগেরটা কি ছিল ইনফিনিটি ছিল, ওপেন হয়েছে, এখানে শর্ট হয়ে যাবে। এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এই কারেন্টটা সম্পূর্ণই কি এদিক দিয়ে চলে যাবে, কারণ এদিক দিয়ে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের বাধা দিবে, কারণ কারেন্ট সবসময় কি যাবে, শর্ট পথে কারেন্ট প্রবাহিত হবে, তাহলে সম্পূর্ণ কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে। তাহলে এই যে এখানে রেজিস্ট্যান্সটা আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমি এখানে প্যারালালে কানেক্ট করছি, এর কোনো থাকার কোনো মূল্য আছে এখানে, এটা কি নষ্ট হয়ে গেল না, কারণ এটা তো আমাদের দরকারই নেই এখানে দেওয়া। কি হচ্ছে, এটা টোটালটাই কি অকেজো হয়ে যাচ্ছে। তার মানে আমি যে ভোল্টেজ সোর্সের সাথে এখানে প্যারালালে লাগাইছি, প্যারালালে লাগানো যাবে না, আমাকে লাগাইতে হবে কিসে, সিরিজে। এই জন্যই যদি আমাকে একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে কি করতে হবে, ওই সোর্সের সাথে সিরিজে কানেক্ট করতে হবে। তাহলে আমি যদি এটাকে লিখে দিই, সেটা হচ্ছে এরকম, ওকে, তাহলে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তবে তার সোর্সের সাথে কি করতে হবে, সিরিজে সংযুক্ত করতে হবে। এটাই হচ্ছে আমাদের কি ভোল্টেজ সোর্সের ব্যাখ্যা আর কি।
আচ্ছা, এইটুকু কি সবাই বুঝতে পারছি? এগুলো বেসিক আলোচনা, তো এগুলো একটু সিম্পল, কারণ হচ্ছে অলরেডি আমরা 4 বছর যেহেতু পড়াশোনা করছি ডিপ্লোমাতে, কারণ এগুলো সম্পর্কে অলরেডি অনেকের ধারণা আছে। তারপর আমি বলছি যে একদম জিরো থেকে শুরু করবো, এই জন্য এগুলো লিখে লিখে একটু বোঝানোর ট্রাই করতেছি আর কি। হ্যাঁ, ওকে। এইবার আসি হচ্ছে আমাদের কারেন্ট কি, এটা আগে আলোচনা করা উচিত ছিল। ওকে, কারেন্ট হচ্ছে আমাদের কি, চার্জ প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে, যেটা আমরা জানি। চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। এখন চার্জ প্রবাহের হারটা কি, যদি আমি কারেন্টের সংজ্ঞা দিয়ে যাই, তাহলে I = কিউ বাই হচ্ছে টি। এখন চার্জ কি? চার্জ হচ্ছে এই যে আমাদের যে ইলেকট্রন, অথবা যেটা আমরা সাধারণত ওই ইলেকট্রন, অথবা আমাদের পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ। এটা পজিটিভ চার্জও হতে পারে, নেগেটিভ চার্জও হতে পারে। তাহলে এই যে চার্জগুলো আছে, চার্জগুলো প্রতি সেকেন্ডে কি হারে প্রবাহিত হচ্ছে। যেমন আমার কাছে যদি একটা কন্ডাক্টর থাকে, সাপোজ এটা একটা কন্ডাক্টর, তাই এখানে আমি কি করতেছি, সাপ্লাই দিচ্ছি। সাপ্লাইয়ের কারণে আমাদের দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এদিক দিয়ে। তাহলে এখানে কারেন্টটা প্রবাহিত হচ্ছে কি করে? হচ্ছে এই যে কন্ডাক্টরের ভিতরে আমাদের কি আছে, ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনের যে প্রবাহগুলো আছে, সেই প্রবাহটা প্রতি সেকেন্ডে কি হারে যাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, কারেন্ট বলতেছি। তাহলে আমি যদি এখানে ইলেকট্রনের কি চার্জ আছে, পজিটিভ চার্জ হোক আর নেগেটিভ চার্জ হোক, চার্জ পরিমাণ যদি থাকে এবং এখানে এই চার্জটি সময়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এই চার্জটুকুটি সময়ে প্রবাহিত হচ্ছে, তাহলে চার্জ প্রবাহের যে হার, এই চার্জটা কি হারে প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা কি বলবো, কারেন্ট বলবো। তার মানে এই চার্জকে যদি আমি কি করি, টাইম দিয়ে ভাগ করি, তাহলে তো কারেন্টটা পাচ্ছি। তাহলে কারেন্ট কিউ I = কিউ বাই কত, টি। এই জন্য বলা হয় চার্জ প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলে। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ কি? তাহলে ভোল্টেজ যদি চিন্তা করি, এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্টের যে আমাদের ইলেকট্রিক চার্জ কি আপনা আপনি দিক দিয়ে প্রবাহিত হচ্ছে? কারণ চার্জ আমি এখানে দিলাম, মানলাম চার্জ আছে, এখন চার্জ আপনি কি এদিক দিয়ে প্রবাহিত হবে একটা নির্দিষ্ট সময়ে? কারণ আপনি কোনো কিছু প্রবাহিত হবে না। এই জন্য এই যে ভোল্টেজটা হচ্ছে, এই যে চার্জ প্রবাহ হচ্ছে, এই চার্জটা প্রবাহিত করানোর জন্য যে প্রেশার প্রয়োগ করা লাগতেছে, এই প্রেশারটা প্রয়োগ করে কে? এই ভোল্টেজ। তাহলে ভোল্টেজটা হচ্ছে এক প্রকার চাপ বা প্রেশার, যেটা সে কি করে, এই চার্জটা প্রবাহিত হওয়াতে কি সাহায্য করে। তারপরে মূলত ভোল্টেজের কারণেই কিন্তু কারেন্ট কি প্রবাহিত হচ্ছে। এই জন্য আমাদের সাধারণত যেগুলো দেখি সবসময় কি ভোল্টেজ সোর্স আছে, কখনো কোনো কারেন্ট সোর্স দেখি না। আমাদের যত সোর্স এখানে আমরা চিন্তা করি, আমাদের ট্রান্সমিশন লাইনে হোক, ডিস্ট্রিবিউশন লাইনে হোক, যেখানেই দেখি না কেন, কারেন্ট সোর্স বলতে কোনো কিছু নাই। আমাদের যা কিছু আছে সব কিছুই কি ভোল্টেজ সোর্স। আমাদের সব কিছু ভোল্টেজ দিয়ে চিন্তা করা হয়, কারণ সব কিছু ভোল্টেজ, কারণ ভোল্টেজের কারণে কি আছে, কারেন্ট সোর্স আছে। আমরা বাস্তবেও কিন্তু কারেন্ট সোর্সের কোনো এক্সিস্টেন্স দেখি না, কারণ কারেন্ট সোর্স কোথাও দেখি না যে এটা একটা কারেন্ট সোর্স, এভাবে বলি না। সরাসরি সবসময় কি বলি, এটা একটা ভোল্টেজ সোর্সই বলি, কারণ এই ভোল্টেজের কারণে কি হচ্ছে, কারেন্টের সৃষ্টি হচ্ছে। তো এই জন্যই সাধারণত এই ভোল্টেজের কারণে যেহেতু কারেন্ট সৃষ্টি হচ্ছে, তাই এই জন্য এই ভোল্টেজকে বলা হয় কি প্রেশার বা চাপ। এটা এমন এক, এর কারণে কি হচ্ছে, চার্জটা আমাদের কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। যে আমাদের পজিটিভ চার্জ হোক, নেগেটিভ চার্জ হোক, এই ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজের কারণে চার্জ প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা কি কারেন্ট বলতেছি। তাহলে ভোল্টেজ যদি বলি, তাহলে ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ, যে কি করে কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে। তাহলে এটাই হচ্ছে ভোল্টেজের সংখ্যা। বইয়ে এইভাবে সুন্দর করে লেখা আছে, আমি সংখ্যাটা লিখলাম না, জাস্ট বিষয়টা বুঝাইলাম। আর কারেন্টের যেহেতু কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ার বলে, আর ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। এই দুইটা আমাদের একক মনে রাখতে হবে, কারণ সার্কিট ইয়ার মধ্যে লাগে। তা কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক হচ্ছে কি ভোল্ট। এইটুকু কি বুঝছি সবাই? মানে কারেন্ট কি, ভোল্টেজ কি, এই দুইটা জিনিস বিষয় বুঝছি কিনা? সেইগুলো তো মোটামুটি আগে থেকে জানা আছে, তারপর আমি জাস্ট একটু ওভারভিউ করতেছি আর কি। হ্যাঁ, এইবার আসি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স নিয়ে। ওকে, তো রেজিস্ট্যান্সটা কি? তো রেজিস্ট্যান্স হচ্ছে এই যে একটা সার্কিট, আমাদের যে ইলেকট্রিক সার্কিট আছে, ইলেকট্রিক সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো কারেন্ট প্রবাহিত হওয়ার পথে যে বাধা সৃষ্টি করে, বা যে পদার্থটা আমাকে বাধা সৃষ্টি করে, বা যে উপাদানটা আমাকে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। মানে কারেন্ট প্রবাহিত হওয়ার যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য আমাদের কি কারেন্টকে বাধা দিচ্ছে, মানে যে ইকুইপমেন্টটা বা যেই
পদার্থটা সরি সেই ইকুইপমেন্টটা কারেন্ট প্রবাহিত হতে বাধা প্রদান করে তাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স বলি। তার মানে আমার কাছে যদি এরকম একটা সার্কিট থাকে, এদিক দিয়ে আমাদের ধরো কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম 10 ওহম, তাহলে কি করবে, এই রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই কারেন্ট প্রবাহিত হওয়ার পথে কি করা, বাধা প্রদান করা। মানে এই যে পদার্থ ইকুইপমেন্ট আছে এর কাজ হচ্ছে আমাদের যে পরিমাণ কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে সম্পূর্ণ কারেন্ট প্রবাহিত হতে দেবে, কিছু পরিমাণ কারেন্ট কি বাধা দিবে। তাহলে এই যে বৈশিষ্ট্য এটাকে আমরা কি বলতেছি, রেজিস্ট্যান্স বলতেছি আর কি। এখন এই রেজিস্ট্যান্সগুলা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে, যেটা আমরা সূত্র জানি আর সমান সমান এটা রো এল বাই হচ্ছে এ। তাহলে এখানে তিনটা বিষয়, একটা রেজিস্ট্যান্স বা কোনো একটা পরিবাহী কি পরিমাণ রেজিস্ট্যান্স শো করবা, ওই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করতেছে ওই পদার্থের এই তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে রো এল আর হচ্ছে এ। তো এলটা হচ্ছে তার হচ্ছে ডিস্টেন্স, লেন্থ যেটাকে বলতে পারি, লেন্থ। মানে আমি একটা পদার্থের রেজিস্ট্যান্স আছে, সাপোজ আমি এটা একটা রেজিস্ট্যান্স চিন্তা করলাম, এটা একটা পদার্থের একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা যেই পদার্থের তৈরি তার লেন্থটা কত, এই লেন্থের উপরে কি করবে, এই লেন্থের উপর কি করবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিপেন্ড করবে। লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্সের ভ্যালু তত হবে, লেন্থ যত কম হবে তার রেজিস্ট্যান্সের ভ্যালু তত কম হবে, সেটার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে এরিয়া, তাহলে এই এরিয়াটার উপরে কি করবে, ডিপেন্ড করবে। তাহলে এরিয়ার সাথে কিভাবে এটা রেজিস্ট্যান্সের তিনটা সূত্রও আছে বা দুইটা সূত্রও আছে, সেটা হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে এল, আবার আর ব্যস্ত অনুপাতিক হচ্ছে এ। ব্যস্ত অনুপাতিক হচ্ছে এ। সমানুপাতিক বলতেছি কেন, মানে রেজিস্ট্যান্সের লেন্থ আমি যত বাড়াবো তার কি রেজিস্ট্যান্সের ভ্যালু তত বাড়বে। আর এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক। এই ব্যস্ত অনুপাতিক সম্পর্ক হচ্ছে এই যে আমি যে পদার্থের বা রেজিস্ট্যান্সটা তৈরি করলাম এর এরিয়াটা আমি কি নিব, যত বড় নিব, মানে যে পদার্থের যে পদার্থের নিতেছি ওর এরিয়াটা আমি যত বড় নিব রেজিস্ট্যান্সের মানটা কি তত কমবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে তার এরিয়া, সরি ক্ষেত্রফলে কি ব্যস্ত অনুপাতিক, বা যেই পদার্থের তৈরি রেজিস্ট্যান্সটা তার কি ক্ষেত্রফলের ব্যস্ত অনুপাত হচ্ছে কি রেজিস্ট্যান্স। এন দুইটাকে যদি আমি এক জায়গায় করি আর সমানুপাতিক কি হয়, উপরে এল নিচে হচ্ছে এ, যেটাকে আমি সমানুপাতিক ধ্রুবক তুলে বলা হয় রো এল বাই কত এ। এটাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্সের সূত্র, যেখানে রোটা হচ্ছে কি রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটিটাও কি এক এক পদার্থে এক এক রকম হয়। এটা যদি আমাদের কপারের হয় তাহলে তার রেজিস্টিভিটি একরকম হবে। এই রেজিস্ট্যান্সটা যদি আমি কি অ্যালুমিনিয়ামের তৈরি করি তাহলে এটা এক প্রকার হবে, যদি নিকেলের তৈরি করি এটা আরেক প্রকার হবে। তার মানে এই রোটাও কি আমাদের বিভিন্ন পদার্থের রেজিস্টিভিটির উপরেও কি ডিপেন্ড করতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের মূল সংজ্ঞা, আর সমান সমান রো এল বাই হচ্ছে এ। এই তিনটা বিষয়ের উপরে কি করে রেজিস্ট্যান্স নির্ভর করে, একটা হচ্ছে তার রেজিস্টিভিটির উপরে, একটা হচ্ছে তার লেন্থের উপরে, আর হচ্ছে তার ক্ষেত্রফলের উপরে। কিন্তু ক্ষেত্রফলের সাথে কিন্তু তার কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। আমি একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রফল যত বাড়াবো তার রেজিস্ট্যান্স কি তত কমবে, আবার রেজিস্টিভিটি যত বেশি হবে রেজিস্ট্যান্স কি তত বাড়বে, আবার কি লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স কি তত বাড়বে। এখান থেকে কিন্তু কিছু এমসিকিউ তৈরি করা যায় আর কি। হ্যাঁ, মানে রেজিস্ট্যান্স দিয়ে দিয়ে বলবে যদি একটি রেজিস্ট্যান্সের ক্ষেত্রফল বাড়ানো হয় তাহলে রেজিস্ট্যান্স কমবে না বাড়বে না একই থাকবে, এগুলো অপশন দিয়ে দিবে আর কি। তাহলে আমরা যদি এটা বেশ ভালো করে বুঝতে পারি তাহলে নিজে নিজে তৈরি করতে পারবো যে কোনটার সাথে কার কি সম্পর্ক। আচ্ছা, রেজিস্ট্যান্স বিষয়টা কি বুঝতে পারছি আর এই সূত্রটা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কথা। হ্যাঁ, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি একই কথা। হ্যাঁ, ওটা অপর নামে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে। হ্যাঁ হ্যাঁ, একই কথা, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি একই কথা, সমস্যা নেই। রেজিস্ট্যান্স আর এটা কি, এটা হচ্ছে এটা একক কি হচ্ছে ওহমস পার মিটার স্কোয়ার, মানে প্রতি ক্ষেত্রফলে কি পরিমাণ শো করতেছে, রোধ শো করতেছে, এটাকে বলে রেজিস্টিভিটি। আর রেজিস্ট্যান্স কি শুধু ওহম, জাস্ট তার ভ্যালুটা। হ্যাঁ, আর রেজিস্টিভিটিকে বলা হয় প্রতি এরিয়াতে কি পরিমাণ ওহমস শো করতেছে, এটা হচ্ছে রেজিস্টিভিটি। তার একক থেকেই বোঝা যায় তার পার্থক্যটা আর কি। আর এটা হচ্ছে এই ভ্যালুটা সাধারণত কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট কি, যেটা হচ্ছে এক এক পদার্থের এক এক রকম হয় আর কি। মানে ধরলাম কপারের কি, এই কপারের রেজিস্টিভিটি সবসময় একই রকম, আমি যত নেই না কেন ওই কপারের রেজিস্টিভিটিটা সবসময় কি সেমই থাকবে। আবার যদি অ্যালুমিনিয়াম নেই, অ্যালুমিনিয়ামের জন্য সবসময় ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি কপারের মধ্যেই আসি বাট লেন্থ যদি আপ ডাউন করি, লেন্থ কম বেশি নিলে কিন্তু রেজিস্ট্যান্সে কি কপারের চেঞ্জ হচ্ছে, কিন্তু তার রেজিস্টিভিটি চেঞ্জ হচ্ছে না। রেজিস্টিভিটি লেন্থ আমি যত বেশি নেই না কেন রেজিস্টিভিটি কি থাকবে, সেম থাকবে। রেজিস্ট্রিটা কনস্ট্যান্ট হয় শুধুমাত্র ওই যে ওহমস পার মিটার স্কোয়ারের কারণে, আমি প্রতি এরিয়াতে নিতেছি, এর বাইরে তো নিতেছি না। কি বুঝাইতে পারছি কি আমি?
হ্যালো, আচ্ছা আজকে তো এ পর্যন্ত আলোচনা আর কি। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র অল্প কিছু বেসিক দেখলাম, আমরা কিন্তু সার্কিটের প্রকার ভেতরে ঢুকতে পারিনি। জাস্ট আমি প্রকার ভেতরে দেখাইছি সিরিজ সার্কিট, মিক্স সার্কিট এবং প্যারালাল সার্কিট আর কি। ওখান থেকে মূল ক্লাস শুরু হবে আর কি। আর এখন পর্যন্ত যেহেতু দেখলাম এখানে শুধুমাত্র ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সের যে বিষয়টা, ওইটা ছাড়া কোনো কিছু আমাদের অতটা বেশি কাজে লাগবে না বা জানার জন্য আর কি পড়া। আর এগুলো তো অলরেডি আমরা ডিপ্লোমাতে যেহেতু 4 বছর পড়াশোনা করছি, এগুলো সম্পর্কে তো বিস্তারিত ভালোই জানি আমরা। এই জন্য আমি একটু দ্রুত এইটুকু পড়ালাম। প্লাস হচ্ছে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছিল আজকের টপিকের, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে অথবা কারেন্ট সোর্সে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, সেটাকে আমরা কিভাবে আইডিয়ালে রূপান্তর করব, আইডিয়াল কেসের বৈশিষ্ট্যটা কি ছিল সেটাও আমি ওখানে বলে দিছি আর কি। এটাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল আজকে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কি কোনো কথা আছে?